হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আনিস স্যার আজকে স্বাগত জানাচ্ছি জৈব যৌগের নামকরণ দ্বিতীয় ক্লাসে। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা কি চাঁদপুর এই নামটি শুনেছ? অবশ্যই শুনেছ। সিঙ্গাপুর এই নামটি শুনেছ? শুনেছ। চাঁদপুর, সিঙ্গাপুর এই দুটি নামের মধ্যে মিল কি? তাহলে এই দুটি নামের মধ্যে মিলটা হচ্ছে কি, এখানে নামের শেষে কি আছে? পুর আছে। তাহলে কিছু মিল আছে আর কিছু অমিল আছে, শুরুতে অমিল, শেষে মিল। তো এটা তো তোমরা সবাই বুঝো। এটা যদি বুঝে থাকো তাহলে আজকের ক্লাসটাও তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি প্রথমে কিছু হালকা ধারণা দিচ্ছি, এরপরে বিস্তারিত যখন বলবো তখন ধারণা আরও পরিষ্কার হবে। আমি আজকে নামকরণ করব অ্যালকিনের। আগের ক্লাসে আমরা অ্যালকেন সম্পর্কে বিস্তারিত বলেছি, সেখানে অনেকগুলো নিয়ম বলেছি, যেই নিয়মগুলো আমাদের আজকের ক্লাসে কাজে লাগবে। ও অ্যালকেনের নামকরণের মধ্যে আমরা জৈব যৌগের নামকরণের বেসিক কথাগুলো বলে ফেলেছি, যা এই নিয়মগুলাই ধার করে করে আমরা আজকে অ্যালকিন, অ্যালকাইন এবং অন্যান্য যৌগের নামকরণ করতে পারবো। সামান্য মডিফিকেশন হবে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমি তিনটা কলাম করেছি। এখানে এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকিন। তা আমি আপাতত আগে এটা বুঝে নাও, এটার বিস্তারিত ব্যাখ্যা আমরা পরে দিচ্ছি। তো এখানে কি, এটা হচ্ছে অ্যালকেন, এটা অ্যালকিন। তো এটা হচ্ছে কার্বন সংখ্যা, মানে কার্বন সংখ্যা 2 কার্বন। তো 2 কার্বনের অ্যালকেনের নাম কি হবে? তোমরা নিশ্চয়ই সবাই জানো 2 কার্বনের অ্যালকেন হচ্ছে ETHANE, ইথেন। 3 কার্বনেরটা কি হবে? PROPANE, প্রোপেন। 4 কার্বনেরটা কি হবে? BUTANE, বিউটেন। 5 কার্বন PENTANE, পেন্টেন। 6 কার্বন HEXANE, হেক্সেন। খেয়াল করো এখানে অ্যালকেনের নামের শেষে কি আছে? যে ANE, এই কথাটা আছে। প্রত্যেকটা অ্যালকেনের নামের মধ্যে এই ANEটা আছে। তাহলে তুমি নামের এই শেষ অংশটা দেখেই বুঝে ফেলবে যে এটা একটা অ্যালকেন। তাহলে এই যে 2 কার্বনের হচ্ছে ইথেন, 3 কার্বনের প্রোপেন, 4 কার্বনের বিউটেন, 5 কার্বনের পেন্টেন। তো তুমি এখন কি করবা? অ্যালকিনের যখন নাম করবা, এই 2 কার্বনের অ্যালকিন যদি 2 কার্বনের অ্যালকিন হয়, তাহলে তুমি জাস্ট এখানে ANEটা বদলে গিয়ে ENE হয়ে যাবে, ইন হয়ে যাবে। এন এর জায়গায় ইন বসে যাবে। দেখো, ইন। তাহলে ALK ঠিক আছে, এখানে এন এর জায়গায় কি হয়ে গেছে? ইন। ঠিক তেমনি 2 কার্বনের, যদি 2 কার্বনের অ্যালকেনের নাম হচ্ছে ইথেন, 2 কার্বনের অ্যালকিনের নাম কি হবে? তুমি আগের কথাটা ঠিক রাখবা। ETH, এই যে ETH, এটা এখানে যা ছিল এখানেও তাই আছে। তুমি নামের শেষে কি করবে? একটা ENE যোগ করে দিবা, ইন। তুমি 3 কার্বনের ক্ষেত্রে তাহলে কি হবে তুমি বলো? যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন। তো 3 কার্বনের অ্যালকিনের নাম কি হবে? ওই যে এন এর জায়গায় ইন হয়ে যাবে, এন এর জায়গায় ইন হয়ে যাবে, আর আগের কথাটা থেকে যাবে, প্রপ ইন। তাহলে 4 কার্বনের ক্ষেত্রে কি হবে? 4 কার্বনের অ্যালকেনের নাম হচ্ছে বিউট এন, তাহলে ওইটা হয়ে যাবে বিউট ইন, বিউট ইন। 5 কার্বনের ক্ষেত্রে কি হবে? পেন্ট এন, পেন্ট ইন। এটা হচ্ছে পেন্ট এন, এটা হয়ে যাবে পেন্ট ইন। 6 কার্বনের হেক্স এন, হেক্স ইন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যালকেনের সবগুলো অ্যালকেনের নামের শেষে কি থাকবে? ANE, এন 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 এন। আর সবগুলো অ্যালকিনের নামের শেষে কি থাকবে? ইন 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 ইন, এই। আর এখানে নামের প্রথম অংশে যেটা ETH, এখানে ETH, এখানে প্রপ, বিউট বিউট, পেন্ট পেন্ট, হেক্স হেক্স। তাহলে এই যে তুমি নাম শিখে ফেলেছো যে এটাই হচ্ছে বেসিক। তাহলে এটা যেরকম সোজা, সবগুলোই এরকম সোজা।
ব্যাপারটা হলো যে কি প্রথমবারে তোমাকে নিয়মটা একটু কষ্ট করে একটু খেয়াল করে মাথায় ঢুকাতে হবে। তো সিম্পল চেইন অ্যালকেন থেকে সিম্পল চেইন অ্যালকেনের নাম আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো এখন আমরা একটু বিস্তারিততে যাচ্ছি। এই জিনিসগুলো আমরা আগে আমাদের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস এখানে কিছুটা আলোচনা করেছি। তো তোমরা তারপরে আমি একটু মনে করিয়ে দিতে চাচ্ছি যে হাইড্রোকার্বন যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র যেসব যৌগে শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন থাকবে। হাইড্রোজেনের হাইড্রো, কার্বনের কার্বন, হাইড্রোকার্বন। তো এখন হাইড্রোকার্বন, এই যে মুক্ত শিকল যে হাইড্রোকার্বন, তো মুক্ত এখানে এদের মধ্যে তিনটা শ্রেণী আছে, একটা হচ্ছে অ্যালকেন, একটা অ্যালকিন, একটা অ্যালকাইন। তো অ্যালকেনটা কি ছিল? অ্যালকেন একটা হাইড্রোকার্বন, যে এখানে হাইড্রোজেন আর কার্বন আছে, আর কিছু নাই, এটা হাইড্রোকার্বন। অ্যালকিনটা কি? অ্যালকিনও একটা হাইড্রোকার্বন, এখানে শুধু হাইড্রোজেন আর কার্বন আছে, আর কিছু নাই। অ্যালকাইনটা কি? অ্যালকাইনটাও হাইড্রোকার্বন, শুধু এখানে হাইড্রোজেন আর কার্বন আছে, আর কিছু নাই। তাহলে এরা সবাই হাইড্রোকার্বন। তো এদের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে এখানে সবগুলা বন্ধন একক বন্ধন, কার্বন কার্বন সবগুলা বন্ধন একক বন্ধন। আর এখানে হচ্ছে কি অ্যালকিনের মধ্যে খেয়াল করো, শুধু এই কার্বন কার্বন সবগুলাই একক বন্ধন, কিন্তু এখানে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, যে এই যে এটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনের মধ্যে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে ওটা হচ্ছে অ্যালকিন। তাহলে এটা দেখলে আমরা বুঝে ফেলবো। আচ্ছা, আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, মানে সবই একক বন্ধন কিন্তু একটা এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকাইন। তো একটা থাকলেই হবে, একাধিকও থাকতে পারে। তো আমরা প্রাথমিকভাবে আমরা একটাকে ধরেই আগাবো, পরবর্তীতে আমরা যত সামনে যাব তত আমরা আরো জটিল বিষয়গুলা নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে যে এখানে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে ত্রিবন্ধন। আর এখানে হাইড্রোজেন সংখ্যা কিভাবে তিনটা, এখানে কিভাবে হাইড্রোজেন কমে গেল, এগুলো আমরা আগে প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি। তাহলে এখানে আমরা অ্যালকাইনে পরে যাচ্ছি, আপাতত আমরা অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে থাকি। এটা হচ্ছে অ্যালকেন, এটা অ্যালকিন। কি এটা হচ্ছে যে হাইড্রোকার্বন সবগুলা কার্বন কার্বন বন্ধন একক বন্ধন, আর কার্বন হাইড্রোজেন বন্ধন সবসময় এটা আজন্মই একক বন্ধন, এটা কোনোদিনও দ্বিবন্ধন হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে যে হাইড্রোজেনের তো কখনো যোজনী 1 থেকে 2 হতে পারে না, সেই জন্য কার্বন হাইড্রোজেন সবসময় একক বন্ধন। আর যদি কার্বন কার্বন সবগুলা বন্ধন একক বন্ধন হয় এটা অ্যালকেন, যদি দ্বিবন্ধন থাকে কার্বন কার্বন তাহলে এটা অ্যালকিন। তো তিন কার্বনের অ্যালকেন হচ্ছে প্রপ এন, প্রোপেন। তো এটার নাম হবে, এটা যদি 3 কার্বনের অ্যালকেন প্রোপেন হয়, প্রোপেন। 3 কার্বনের, এটা 3 কার্বন 1 2 3, এটাও 1 2 3, 3 কার্বনের, এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকিন। তো অ্যালকেনের নাম যদি হয় প্রোপেন, এটার নাম হবে প্রপ ইন। এই যে এন বদলে গিয়ে ইন হয়ে গেছে, আগের অংশটা ঠিক আছে। তাহলে সরল শিকল অ্যালকেনের নাম আমরা এইভাবে করব। তো আশা করি তোমরা নিয়মটা বুঝে ফেলেছো। আমি তাহলে তোমাদেরকে একটা পরীক্ষা নিই, তোমরা দেখি এটা পারো কিনা। এখানে কোন কার্বনে কয়টা হাইড্রোজেন এটা কিন্তু আমি মুখস্থ লিখি নাই, তোমরা নিশ্চয়ই যারা জানো যে এখানে কোন কার্বনে কয়টা হাইড্রোজেন এটা আমরা বন্ধন হিসাব করলেই বের করে ফেলতে পারি। এগুলো আমরা আগেই আলোচনা করেছি। তো করতে করতে আসলে একটা জিনিস করতে করতে ওটা মাথার মধ্যে সেট হয়ে যায়, তো তখন ওটা অনেক দ্রুত করা যায়। তাহলে এই যৌগটার নাম কি হবে তুমি করো দেখি। এটা একটা সরল শিকল, এটাতে কোনো শাখা প্রশাখা নাই। এটাতে কার্বন সংখ্যা আছে 1 2 3 4, 4টা কার্বন। তো 4 কার্বনের অ্যালকেনের নামটা কি? চার কার্বনের সরল শিকল অ্যালকেনের নামটা কি? বিউট এন। তাহলে 4 কার্বনের অ্যালকিনের নামটা কি হবে? এই যে বিউট, ওই যে এন এর জায়গায়, যে এন এর জায়গায় কি হবে? ইন। তাহলে এইটা নামের শেষে এন আছে, এখানে নামের শেষে কি হয়ে গেল? ইন।
তো আমি এত সোজা জিনিস বারবার কেন বলতেছি, কারণ এই সোজা জিনিসটা যদি তোমার মাথায় ঢুকে যায়, এই নিয়মটাই পরে দেখা যাবে অনেক জটিল কাজ করার সময় কাজে লাগতেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিউট এন, এটা হচ্ছে বিউট ইন। আচ্ছা, এখন তোমাদের তাহলে আরেকটা যৌগের নাম দিই। এটার নাম কি হবে? এটা দ্বিবন্ধন, এটা একটা অ্যালকিন যেহেতু দ্বিবন্ধন আছে এবং এটা একটা সরল শিকল, তাহলে এটাতে 4টা কার্বন আছে, 1 2 3 4। যদি 4টা কার্বন থাকে তাহলে বিউট ইন। 4 কার্বনের অ্যালকেন হচ্ছে বিউট এন, 4 কার্বনের অ্যালকিন হবে বিউট ইন। খেয়াল করো যে এইখানে এটাও বিউট ইন, এটাও বিউট ইন, একই নাম হয়ে গেল। তো এই দুইটা যৌগ কি একই যৌগ? না। যেমন এখানে এই কার্বন কার্বন দ্বিবন্ধনটা আছে এখানে, আর এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনটা আছে এখানে, তাহলে দুইটার পজিশন কি এক? দুইটার পজিশন তো এক না। দুইটার পজিশন এক না, তাহলে দুইটা তো এক যৌগ না। দুইটা ভিন্ন যৌগের নাম তো একই হতে পারবে না, দুইজনের আলাদা আলাদা নাম লাগবে। যে এইটা যদি বিউটিন হয়, এটা বিউটিন কিভাবে হবে, আবার এটা যদি বিউটিন হয় তাহলে এটা বিউটিন কিভাবে হবে। কিন্তু আমরা আগের নিয়ম অনুযায়ী তো দুইজনেই বিউটিন, আগের কনসেপ্টটাও ঠিক রাখতে হবে, আবার এদের দুইজনকে ডিস্টিংগুইশ করার জন্য, মানে আলাদা করার জন্য, আলাদাভাবে চেনার জন্য নতুন এক্সট্রা কোনো নিয়ম আমাদেরকে তৈরি করতে হবে। তো তোমরা আগের ক্লাস যদি করে থাকো তাহলে এতক্ষণে তোমাদের মাথায় চলে আসতেছে যে কিভাবে করা যায়। সেটা হলো যে এদের দ্বিবন্ধনের অবস্থানটা আমরা বলে দিতে পারি, দ্বিবন্ধনটা কোথায় আছে। সব ঠিক আছে, নাম ঠিক থাকবে, দ্বিবন্ধনের অবস্থান বলে দিলে হচ্ছে যে এটা এই জায়গায় আছে, এটা এই জায়গায় আছে। তো এই কথাটা বলে দিলে হচ্ছে, এটা আমরা নাম্বার দিয়ে করতে পারি, তোমরা জানো। যেমন এই কার্বনগুলোকে যদি আমরা নাম্বারিং করি, যদি এটাকে 1 নম্বর কার্বন ধরি, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন। আচ্ছা, মানে আমরা যদি বাম দিক থেকে নাম্বারিং করি তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4। আবার যদি ডান দিক থেকে নাম্বারিং করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এখন আমরা কোন দিক থেকে নাম্বারিং করব? দ্বিবন্ধনটা যে দিক থেকে কাছে হয়। যেমন এই দিক থেকে শুরুতেই এই যে 1 2 এর মধ্যে দ্বিবন্ধনটা আছে, যে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বনের মধ্যে দ্বিবন্ধনটা আছে, মানে বাম দিক থেকে শুরুতেই দ্বিবন্ধন। আর যদি ডান দিক থেকে হিসাব করি যে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, 4 নম্বর, 3 4, 3 নম্বর এবং 4 নম্বর কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে। তাহলে দ্বিবন্ধনটা কোন দিক থেকে কাছে? বাম দিক থেকে কাছে। তাহলে বাম দিক থেকে যদি কাছে হয় তাহলে আমরা নাম্বারিংটা বাম দিক থেকে করবো, মানে নাম্বারিং করবো এমনভাবে যে যেই প্রান্ত থেকে দ্বিবন্ধনটা কাছে হয় সেই প্রান্তের থেকে নাম্বারিংটা হিসাব করতে হবে, তাহলে উপরেরটা বাদ। তো এখন এইটার নাম্বারিং কি দিব? যে 1 2 দিব, এখানে আগে দিয়ে 1 2 দিব, না কি দিব, নাকি 2 দিব, নাকি 1 দিব? তো আমরা দ্বিবন্ধনটা শুরু হয়েছে 1 নম্বর কার্বন দিয়ে, তো অবশ্যই এটা অটোমেটিক্যালি 1 এর সাথে 2 এরই হবে, 1 এর সাথে তো আর 3 এর হবে না। তাহলে এটা 1 বললেই কিন্তু এটা বোঝা যাবে যে 1 এবং 2 এর সাথে 1 নম্বর এবং 2 নম্বর কার্বনের মধ্যে বন্ধনটা। তাহলে এটা 1 2 বলার দরকার নেই, শুধু 1। তাহলে 1 বিউটিন, 1 বিউটিন। আর এটা যদি নাম্বারিং করি তাহলে কি হবে? যে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, তাহলে 2 এবং 3 এর মধ্যে বন্ধন। তাহলে এই দিক থেকে বললে হবে 2 বিউটিন, 2 বিউটিন। এইটা 2 নম্বর কার্বন, 2 এর সাথে 3 এর বন্ধন, তাহলে 2 বিউটিন বললেই বোঝা যাবে 2 এর সাথে 3 এর বন্ধন। আর 1 বললে বোঝা যাবে 1 নম্বর কার্বনের সাথে 2 নম্বর কার্বন, 2 বললে বোঝা যাবে 2 নম্বর কার্বনের সাথে 3 নম্বর কার্বন। তাহলে এই দিক থেকে কাউন্ট করলে 2 3। আবার এই দিক থেকে যদি করি যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এটা 2 নাম্বার, তাহলে তাও 2 2 এর সাথে 3 এর, তাও 2 বিউটিন হবে। এটাকে যদি 1 নম্বর কার্বন ধরি, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, তাহলে এই দিক থেকে যদি কাউন্ট করি তাহলে 2 নম্বরের সাথে 3 নম্বরের, তাহলে 2 এর সাথে আছে, তাহলে 2 বিউটিন। তাহলে এটা হবে 1 বিউটিন, এটা হবে 2 বিউটিন।
ওকে, আমরা এখন শাখাযুক্ত অ্যালকিনের নামকরণে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি আমরা এই সংকেতের মধ্যে, এখানে এটাও একটা অ্যালকিন, যেহেতু এটা একটা হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বন ছাড়া আর কিছু নাই, দ্বিবন্ধন আছে, তাহলে এটা একটা অ্যালকিন। এই অ্যালকিনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মূল শিকল আর একটা হচ্ছে শাখা। তো আমরা নামকরণের সময় আমরা অ্যালকেনে যেরকম করেছিলাম যে মূল শিকলের নাম আলাদা করব, শাখার নাম আলাদা করব, তারপর তাদেরকে সাজিয়ে লিখে দিব। আচ্ছা, তো মূল শিকলের নামটা কি হবে? তো মূল শিকলের নাম হবে ওই অ্যালকেনের নিয়মেই, যে একই সংখ্যক কার্বন বিশিষ্ট সরল শিকল অ্যালকিনের নামটাই হবে মূল শিকল অ্যালকিন। মানে এখানে 1 2 3 4 চারটা কার্বন আছে মূল শিকলের মধ্যে, 4 কার্বনের সরল শিকল অ্যালকিনের নাম কি ছিল? বিউটিন। CH3 CH2 CH এটা হচ্ছে 4 কার্বনের সরল শিকল অ্যালকিন, তো এটার নাম কি ছিল? বিউটিন। তো সরল শিকল অ্যালকিনের যে নামটা ছিল 4 কার্বনের মূল শিকলের নামটা হবে সেম, বিউটিন। তো এখন এখানে একটা বিষয় এসে যায় যে যেহেতু অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধনটা, বিউটিন তো একাধিক হতে পারে, আমরা আগের উদাহরণে দেখেছি যে বিউটিন 1 হতে পারে, বিউটিন 2 হতে পারে, তাহলে এখানে বিউটিনের মধ্যে আবার কি আছে? একাধিক বিউটিন থাকতে পারে। তাহলে এখানে বিউটিনের এই দ্বিবন্ধনটা কোথায় আছে সেটা বলে দিতে হবে, তার মানে এখনই নাম্বারিং চলে আসবে। আমরা শাখার চিন্তাটা পরে করব, আপাতত আগে নাম্বারিংটা করে ফেলতে হবে। তাহলে দ্বিবন্ধনটা বলে দেওয়ার জন্য নাম্বারিং কোন দিক থেকে করব? তো আমরা যদি এই দিক থেকে, এখানে দেখতেই পাচ্ছি যে না, এই দ্বিবন্ধনটা এই প্রান্তে আছে, তাহলে নাম্বারিংটা এই দিক থেকে হবে। আমি তারপরে দেখাই দিই যে এটাকে যদি 1 নম্বর ধরি 1, এটা 2 2, এটাকে 3, এটা 4 ধরলাম। বাম দিক থেকে ধরলে তাহলে 1 2 3 3 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন আছে, 3 বিউটিন হতো। আর ডান দিক থেকে করলে এটা কার্বনটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই কার্বনটা 3 এবং এটা 4। তাহলে এই দিক থেকে ধরলে 1 নাম্বার কার্বনে আছে, তাহলে আমরা যেই দিক থেকে কাছে সেই দিক থেকে নেব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 কার্বনে দ্বিবন্ধনটা আছে, 1 2 এর মধ্যে আছে, তাহলে 1 নাম্বার কার্বনে যেহেতু দ্বিবন্ধন আছে, তাহলে এটার নাম হবে 1 বিউটিন, 1 বিউটিন। এইটা হচ্ছে মূল শিকলের নামকরণটা হয়ে গেল। এখন আমাদেরকে শাখা নিয়ে চিন্তা করতে হবে। শাখাটা হচ্ছে মিথাইল, METHYL, মিথাইল। এই CH3 গ্রুপটার নাম হচ্ছে মিথাইল। মিথাইলটা কয় নাম্বার কার্বনে আছে? আমরা নাম্বারিং কোনটা নিয়েছিলাম? আমরা কিন্তু একসাথে 2 নাম্বারিং কাউন্ট করতে পারবো না, আমরা যে কোনো একটা নির্ধারণ করতে হবে। আমরা নাম্বারিং কোনটা নিয়েছিলাম? নাম্বারিংটা নিয়েছিলাম। তাহলে উপরের নাম্বার অনুসারে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। 3 নাম্বার কার্বনের সাথে কি আছে? মিথাইল আছে, তাহলে এটা হবে 3 মিথাইল, 3 মিথাইল, 3 মিথাইল 1 বিউটিন। মূল শিকলটা হচ্ছে 1 বিউটিন আর শাখাটা হচ্ছে মিথাইল, তো শাখার নাম্বার হচ্ছে 3 মিথাইল 1 বিউটিন। এবং এখানে এটা গ্রামাটিক্যাল রুল বলা যায়, এখানে সেটা হচ্ছে যে নাম্বার এবং নামের মাঝখানে হাইফেন দিতে হবে। আমরা কিন্তু এখানে উপরের নাম্বারিংটা নিয়েছি, কিন্তু আমরা যদি নিচের নাম্বারিংটা নিতাম তাহলে কি হতো? এটা যদি 1 কার্বন 1 2 3 3 নাম্বার কার্বনে বিউটিন আছে, তাহলে 3 বিউটিন। এবং মিথাইল নিচের নাম্বারিং অনুসারে এটা 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনের সাথে মিথাইল আছে, 2 মিথাইল, 3 বিউটিন। তাহলে খেয়াল করো, আমি যদি উপরে নাম্বারিংটা নিই, বিউটিন এর দ্বিবন্ধনটা আসে 1 নম্বর কার্বনে, নিচে নাম্বারিংটা নিলে এই দ্বিবন্ধনটা আসে 3 নম্বর কার্বনে। দ্বিবন্ধনের দিক থেকে এটা প্রিফারেবল, মানে বেশি গ্রহণযোগ্য। আবার যদি এই দিক থেকে হিসাব করি, মানে মিথাইলের জন্য আবার একটু ছোট, মানে এই দিক থেকে মিথাইল কাছে, তাহলে মিথাইল কাছে হলো এদিক থেকে আর দ্বিবন্ধন কাছে হলো এই দিক থেকে। এখন আমি যদি মিথাইলেরটা চিন্তা করি তাহলে আবার এইটা গ্রহণযোগ্য। তো এই ক্ষেত্রে নিয়ম হলো, অ্যালকিনের নামকরণের সময় শাখা টাকা নিয়ে প্রথমে আমি চিন্তাই করব না। প্রথমে আমি নাম্বারিং করার সময় শুধুমাত্র দ্বিবন্ধনটার অবস্থান বিবেচনা করব, মানে দ্বিবন্ধনটা কোন দিক থেকে কাছে, শাখা যেখানেই থাকুক না কেন, তাহলে দ্বিবন্ধনটার অবস্থান ফিক্স করে ওই নাম্বারিংটা আমরা লক করে ফেলবো, ওইটাই আমরা নিয়ে ফেলবো।
তারপরে নেওয়ার পরে ওই অনুসারে শাখার অবস্থান যেখানে আসে আমি ওইটা লিখে দিব। এত চিন্তা করার আমার প্রয়োজন নাই। তো এখন আমাদের আরেকটা আমি ইন্টারেস্টিং বিষয় এখানে নিয়ে আসবো। মূল শিকল সবসময় চেনা যায় না, মূল শিকল কিভাবে চিনব? মূল শিকল হচ্ছে সবচেয়ে লম্বা শিকল, তবে সেই মূল শিকলের ভিতরে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। মানে অ্যালকেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সবচেয়ে লম্বা শিকলটাই মূল শিকল, অ্যালকিনের ক্ষেত্রে সেই কথাটাই থাকবে সবচেয়ে লম্বা শিকল, কিন্তু যার ভিতরে কার্বন কার্বন দ্বিবন্ধনটা থাকতে হবে। মানে কার্বন কার্বন দ্বিবন্ধনটা নিয়ে সবচেয়ে লম্বা যে শিকলটা, তুমি দ্বিবন্ধনকে বাদ দিয়ে লম্বা শিকল নিতে পারো না। যেমন আমরা এই উদাহরণটা দেখি, এটা হিসাব করো যে এইখানে 1 2 3 4 5 6 6টা কার্বন। আবার এটা যদি চিন্তা করি 1 2 3 4, এখানে 4টা কার্বন। আবার যদি এটাকে চিন্তা করি 1 2 3 4 5, 5টা কার্বন, তাহলে এখানে সবচেয়ে লম্বা শিকল হচ্ছে 6 কার্বন। 1 2 3 4 5 6, এটা 6 কার্বন। কিন্তু এই শিকলের ভিতরে কোথাও কি দ্বিবন্ধন আছে? দ্বিবন্ধন নাই। তাহলে লম্বা শিকল হলো কিন্তু ভিতরে দ্বিবন্ধন নাই, এটা মূল শিকল হিসেবে আমরা নেব না, এটাকে আমরা প্যারেন্ট চেইন হিসেবে নেব না। তাহলে আমরা প্যারেন্ট চেইন হিসেবে নিতে হবে সবচেয়ে লম্বা শিকল, কিন্তু অবশ্যই দ্বিবন্ধনটাকে ভিতরে নিয়ে, দ্য লংগেস্ট চেইন কন্টেইনিং দ্য ডাবল বন্ড। আমাদের এই যে ডাবল বন্ডটাকে নিতে হবে, মানে এই ডাবল বন্ডটাকে মূল শিকলের মধ্যে নিতে হবে। এখন ডাবল বন্ডটাকে মূল শিকলের মধ্যে যদি নিতে হয়, আমরা যদি এইদিকেই কাউন্ট করি 1 2 3 4, 4 কার্বন, এইটাতে 4 কার্বন, আবার এইটাতে 1 2 3 4 5, 5 কার্বন, এটাতে 5 কার্বন, তাহলে এইটাতে হচ্ছে 4 কার্বন, এটাতে হচ্ছে 5 কার্বন। তাহলে যেটাতে বেশি কার্বন আছে সেটা নেব। তাহলে আমরা নেব হচ্ছে এই যে এইটা হচ্ছে মূল শিকল, আর এইটাকে আমরা মূল শিকল থেকে বাদ, এটা হয়ে যাবে শাখা, এটা হয়ে যাবে শাখা, এটা হয়ে যাবে মূল শিকল। তো মূল শিকলে কয়টা কার্বন? 1 2 3 4 5 কার্বন, আর এটা হয়ে গেল শাখা। তাহলে নিয়মটা তুমি খাতায় লিখে রাখো, দ্য লংগেস্ট চেইন কন্টেইনিং দ্য ডাবল বন্ড ইজ দ্য প্যারেন্ট চেইন। এই কার্বন কার্বন দ্বিবন্ধনকে নিয়ে সবচেয়ে লম্বা যে শিকলটা, সেটাই হবে মূল শিকল অ্যালকেনের ক্ষেত্রে। তো এইখানে যদি আমরা এটা আমার লেকচারটা তুমি না দেখে তুমি নিজে এটা নিয়ে একটু রিসার্চ করো, একটু খাতায় টেস্ট করো, তারপরে আমার লেকচারটা লিখো। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বন, আর এখানে 1 2 3 4 5, 5টা আছে, এটাকে শাখা নিলাম। আচ্ছা, আমরা অন্যভাবে চিন্তা করে দেখার সুযোগ আছে কিনা? যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্বন। যদি এইটাকে ধরি, এখানে আছে 10টা কার্বন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কার্বন। কিন্তু এটার মধ্যে, এই শিকলের মধ্যে দ্বিবন্ধন নাই, তাহলে এটা বাদ। আচ্ছা, যদি এইটাকে চিন্তা করি যে 1 2 3 4 5 6 7 8 9, 9 কার্বন, এটাতে দ্বিবন্ধন আছে এই শিকলের মধ্যে, এই যে দ্বিবন্ধনটা এখানে, কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, দ্বিবন্ধন আছে কিন্তু কার্বন সংখ্যা হচ্ছে 9। আর যদি এটাকে চিন্তা করি, দ্বিবন্ধন আছে এটার মধ্যেও, কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8, এটার মধ্যে আছে 8 কার্বন, এটার মধ্যে আছে 9 কার্বন। তাহলে দ্বিবন্ধনটা থাকবে এরপরে যেটা সবচেয়ে লম্বা হয়। তাহলে এইটাতে যেহেতু 9 কার্বন আর এটাতে হচ্ছে 8 কার্বন, তাহলে যেটাতে 9 কার্বন আছে সেটাই হবে তোমার, মানে যেটাতে বেশি কার্বন আছে সেটাই হবে মূল শিকল। তাহলে মূল শিকলটা হবে এইটা, এটা হয়ে যাবে শাখা। তো এইটা যদি মূল শিকল হয়, তাহলে এইটার নামটা কি হবে? এখানে 9 কার্বন আছে, তাহলে এটার নাম হবে ননিন। 9 কার্বন, 9 থাকলে নন, আর
দ্বিবন্ধনের জন্য ইন, এটা হয়ে যাবে নন ইন। তাহলে 9 কার্বন থাকলে নন ইন। অ্যালকেন ছিল নন এন, 9 নন, আর অ্যালকেনের এন ইন এন, এটা হচ্ছে নন এন। তো অ্যালকিনের ক্ষেত্রে 9 কার্বন, তাহলে এটা এই ননটাই চলে আসবে, এন এর জায়গায় হয়ে যাবে ইন। নাম দেওয়ার পরে যেই কাজটা হয় সেটা হচ্ছে নাম্বারিং করতে হয়। তো নাম্বারিং কোন দিক থেকে কাছে, দ্বিবন্ধনটা এখানে আছে, এখন আমি এই দিক থেকে নাম্বারিং করতে পারি, এই দিক থেকে করতে পারি। কোন দিক থেকে কাছে, তো দ্বিবন্ধন দেখাই যাচ্ছে এই দিক থেকে অনেক দূরে, আর এই দিক থেকে শুরুতে কাছে, তাহলে নাম্বারিং করতে হবে এই দিক থেকে। এইটাকে, এই মূল শিকলের এই কার্বনটাকে আমরা ধরবো 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা এই কার্বনটা 3 নাম্বার, এই কার্বনটা 4 নাম্বার, এইটা 5, এইটা 6, 7, 8, 9। তাহলে দ্বিবন্ধনটা কোথায় আছে, 2 3 এর মাঝে আছে, তাহলে 2 এর সাথে আছে, তাহলে 2 নন ইন। এটা হচ্ছে শাখা, শাখাটা কোথায় আছে, 4 নম্বর কার্বনে আছে। এবং শাখাটার নাম কি, এটা হচ্ছে 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলক। 4 কার্বনের অ্যালকাইলের নাম হচ্ছে বিউটাইল, শাখার নাম হচ্ছে বিউটাইল, তাহলে এটা হবে বিউটাইল। তো বিউটাইলটা কত নাম্বার কার্বনের সাথে আছে, মূল শিকলের 4 নাম্বার কার্বনের সাথে আছে, তাহলে 4 বিউটাইল 2 নন ইন। তো এটার নাম তুমি 4 বিউটাইল নন ইন 2, 2টা এখানে নন ইনের আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো, মাঝেও লিখতে পারো, যে 4 বিউটাইল নন 2 ইন। তো আমরা অ্যালকিনের নামকরণের নিয়মগুলো বলে ফেললাম মোটামুটি। তোমরা বইয়ের মধ্যে হয়তো দেখে থাকবে যে সিস বা ট্রান্স এরকম 2টা শব্দ কোথাও কোথাও আছে অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে। তো এগুলো আমি আমাদের আজকের ভিডিওর শেষের দিকে আলোচনা করব। এখন আমি অ্যালকাইনের নামকরণে চলে যাচ্ছি। অ্যালকাইনের নামকরণ এইটা আমাদের খুব অল্প সময়ে হয়ে যাবে, 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে, কারণ অ্যালকাইনে আমরা নতুন কোনো নিয়ম বলবো না। অ্যালকাইনে হচ্ছে অ্যালকিনের নিয়মগুলাই অ্যালকাইনের মধ্যে, শুধু ইনের জায়গায় আইন হয়ে যাবে, অ্যালকিন অ্যালকাইন, মানে শেষে যে ইনটা আছে সেটা আইন হয়ে যাবে। বাকি সব নিয়ম আমরা অ্যালকিনে যেভাবে বলেছি সেই নিয়মগুলাই আমরা দেখতে পাবো। তো আমরা প্রথমে সরল শিকল অ্যালকাইনের নামকরণে চলে যাচ্ছি। আমরা এই চিত্রটা এর আগেও দেখেছি যে আমরা অ্যালকিনের নামকরণ দেখেছিলাম যে মুক্ত শিকল হাইড্রোকার্বন, যেগুলো মুক্ত, যে শিকলগুলো দুই দিকে খোলা, মুক্ত শিকল হাইড্রোকার্বন, তাদেরকে আমরা 3টা গ্রুপ পেয়েছি, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। তো এখানে দেখা যাচ্ছে 3টা কার্বন, 1 2 3, 3টা কার্বন, এখানেও 3টা কার্বন এবং এখানেও 3টা কার্বন। তোমরা এগুলা খাতায় বারবার লিখবে, অসুবিধা নাই। তো এখন এখানে সবগুলো বন্ধন একক বন্ধন, এটাকে আমরা অ্যালকেন বলেছি। যদি এখানে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে পুরো যোগের মধ্যে, তাহলে এটা একটা অ্যালকিন, এবং এখানে কার্বন কার্বন একটা ত্রিবন্ধন আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকাইন। তো এটার নাম ছিল প্রোপেন, এটা প্রোপিন, তো এটার নাম হবে প্রোপাইন। খেয়াল করো যে এখানে প্রপ, এই কথাটা ঠিকই আছে, প্রপ, এখানে প্রপ, এই যে প্রপ কথাটা কিন্তু 3 জায়গায় আছে। তো এই অ্যালকেনের মধ্যে লাস্টে শুধু এন হয়ে যায়, ANEN, অ্যালকিনের মধ্যে হয়ে যায় ENE ইন, আর এখানে হয়ে যায় YNE ওয়াইন। তাহলে তুমি এইটা জানো মানে এটাও পারবা এবং এটাও পারবা। তুমি অ্যালকেন পারো মানে অ্যালকিনও পারবা, অ্যালকাইনও পারবা। শুধু অ্যালকেনের মধ্যে এন এর জায়গায় ইন হয়ে যাবে, ইনের জায়গায় আইন হয়ে যাবে। তো এগুলো হচ্ছে সরল শিকল। তাহলে আমরা এখানে প্রথমে সরল শিকল অ্যালকাইনের নামগুলো বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে আমরা এখানে কলাম করেছি, যে এটা হচ্ছে অ্যালকেনের কলাম, এখানে অ্যালকেনের নাম থাকবে, এখানে অ্যালকিনের, এখানে অ্যালকাইনের, মানে এরা হচ্ছে যে সরল শিকল যে যৌগগুলো আছে সেগুলো। তো কার্বন যদি 2টা হয়, 2টা কার্বন থাকলে অ্যালকেনের নাম হচ্ছে ETHANE ইথেন। তো অ্যালকিনের হবে ENE, এটা হবে YNE। এগুলো তুমি খাতায় লিখে ফেলো, প্র্যাকটিস করো, যেহেতু তুমি প্রথমবারের মতো এগুলো শিখছো, তো সেই জন্য আমি মনে করি তুমি খাতায় লিখে প্র্যাকটিস করা উচিত। 3টা কার্বন থাকলে 3 কার্বনে হচ্ছে প্রোপেন। তো এখানে প্রপ কথাটাই এখানে থাকবে, প্রপ, এন এর জায়গায় হয়ে যাবে ইন, আর এখানে থাকবে প্রপ আইন YNA। 4 কার্বন থাকলে বিউটেন, বিউটিন, বিউটাইন,
মানে এই সবগুলোর নামই এরকম হবে যে এখানে লাস্টে কি থাকবে, এন আছে, এখানে ইন আছে, এখানে আইন আছে। তো এই নিয়মগুলো, এই নামগুলো আমি ইংরেজিতে লেখার কারণ কি? কারণ হচ্ছে এইগুলা তো আন্তর্জাতিক পদ্ধতি, এবং আন্তর্জাতিক পদ্ধতিতে ইংরেজি নামটা কি হবে সেটাই বলা হয়েছে। ওখানে বাংলা নাম কি হবে সেভাবে বাংলায় কিভাবে লিখবো সেটা বলা হয় নাই। তাহলে ইংরেজিতে নামটা নির্ধারিত হবে, পরে এটার উচ্চারণ অনুসারে আমরা বাংলায় লিখি আর কি। এইভাবে 4 কার্বন থাকলে বিউটেন, বিউটিন, বিউটাইন। 5 কার্বন থাকলে পেন্টেন, পেন্টিন, পেন্টাইন। 6 কার্বন থাকলে হেক্সেন, হেক্সিন, হেক্সাইন। 7 কার্বন হেপটেন, হেপটিন, হেপটাইন। অকটাইন, ননাইন, ডেকাইন, আনডেকাইন, ডোডেকাইন, ট্রাইডেকাইন, টেট্রাডেকাইন, পেন্টাডেকাইন। এভাবে কার্বন যেভাবে যতটা থাকে সেই অনুযায়ী এই হচ্ছে সরলজিকল অ্যালকাইনের নামকরণ। তো এখানে এখানে 1 কার্বনের অ্যালকেন আছে, কিন্তু 1 কার্বনের অ্যালকিন বা অ্যালকাইন নাই। কেন? এটা একটু চিন্তা করে দেখো, যে অ্যালকেন আছে 1 কার্বনের, এটা হচ্ছে মিথেন, কিন্তু 1 কার্বনের কোনো অ্যালকিন নাই। কারণ অ্যালকিনের জন্য কি লাগবে? কার্বন কার্বন দ্বিবন্ধন লাগবে, এবং অ্যালকাইনের জন্য কার্বন কার্বন ত্রিবন্ধন লাগবে। তাহলে এখানে দ্বিবন্ধনের জন্য আরেকটা কার্বন লাগবে, এবং এইখানে দ্বিবন্ধনের জন্য আরেকটা কার্বন লাগবে। তাহলে কি অ্যালকিন 2 কার্বন দিয়ে শুরু, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন তো থাকতে হবে, আর এখানে 3 কার্বন ত্রিবন্ধন থাকতে হবে, কিন্তু এটা অ্যালকেন শুরু হচ্ছে 1 কার্বন দিয়ে। আরেকটা কথা, যে অ্যালকিন, এই যে 2 কার্বনের অ্যালকিন বা 2 কার্বনের অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের নাম্বারিং করার দরকার নাই, কারণ এখানে 2টা কার্বন। তাহলে এই দিক দিয়ে চিন্তা করলে এটা 1 নাম্বার বাম দিক থেকে, আর ডান দিক থেকে চিন্তা করলে এটা 1 নাম্বার, মানে এই দ্বিবন্ধনটা 1 নাম্বারেই আছে। এখানেও ত্রিবন্ধনটা, এখানে যদি বলি এই কার্বনটাকে যদি ধরি 1 নাম্বার, তাহলে 1 নাম্বারের সাথে আছে। আবার এই কার্বনটাকে যদি 1 নাম্বার ধরি, তাহলে এই কার্বনটার সাথে ত্রিবন্ধন আছে, তাহলে এটা 1। তো যেহেতু এখানে 1 ছাড়া আর কিছু নাই, মানে নামকরণ তুমি যেভাবে করো এটা 1ই হবে, এটা ফিক্সড হয়ে গেছে। তাহলে এখানে নামকরণ বলা না বলার মধ্যে কিছু আসে যায় না, যে নাম্বার কত। এখন 3 কার্বনের অ্যালকাইন হচ্ছে প্রোপাইন। তো প্রোপাইন CH ট্রিপল বন্ড CH3। তো এই ত্রিবন্ধনটা এখানে আছে, তাহলে এই দিক থেকে যদি গুনি এটা হচ্ছে 1 প্রোপাইন হবে। এটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3। এদিক থেকে গুনতে হবে যেহেতু ত্রিবন্ধনটা বাম প্রান্তে আছে, তাহলে এটা হবে 1 প্রোপাইন। আবার যদি ত্রিবন্ধনটা এখানে থাকে, মানে এই প্রান্তে থাকে, তখন আবার এটাকে 1 ধরতে হবে, তাও 1 প্রোপাইন। মানে প্রোপাইন কখনো 2 হতে পারে না। ত্রিবন্ধনটা এখানে থাকলেও 1 প্রোপাইন, এখানে থাকলেও 1 প্রোপাইন। এখানে থাকলে বাম দিক থেকে গুনবো, এখানে থাকলে ডান দিক থেকে গুনবো। তাহলে প্রোপাইন কখনো 1 ছাড়া 2 হতে পারে না, সেই জন্য আমরা প্রোপাইনের নামের ক্ষেত্রেও আমরা নাম্বারিং ব্যবহার করি না। কিন্তু আমরা বিউটাইনের ক্ষেত্রে দেখব, দেখো এটা 4 কার্বন, 4 কার্বন হইলে বিউটাইন হবে। বিউটেন থেকে বিউটেন, বিউটিন, বিউটাইন। তাহলে অ্যালকেন হচ্ছে 4 কার্বন অ্যালকেন হচ্ছে বিউটেন, 4 কার্বন অ্যালকিন হচ্ছে বিউটিন, 4 কার্বন অ্যালকাইন হচ্ছে বিউটাইন। তো এটা যেহেতু এটা 4 কার্বন অ্যালকাইন, এটাও 4 কার্বন, তাহলে এটাও বিউটাইন, এটাও বিউটাইন। কিন্তু পজিশন এখানে ট্রিপল বন্ডের, ত্রিবন্ধনের পজিশন এখানে আছে, আর এখানে আছে। তো এখানে যদি থাকে তাহলে আমরা এই কার্বনটাকে 1 নম্বর কার্বন ধরবো। তো 1 নম্বর কার্বনের সাথে ট্রিপল বন্ড আছে, তাহলে এটা হবে 1 বিউটাইন। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে 1 2 2 নাম্বার কার্বনের সাথে, এই যে ডান দিক থেকে যদি গুনি এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, তাহলে 2 নাম্বার কার্বনের সাথে আছে 2 বিউটাইন। আবার আমি যদি বাম দিক থেকে গুনি তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটাকে 2 নাম্বার, এই 2 নাম্বার কার্বনের সাথে ট্রিপল বন্ড আছে, তাহলে তাও 2 বিউটাইন। তার মানে এখানে দেখা যাচ্ছে যে আমি যে দিক থেকে গুনি এটা 2 বিউটাইন হবে। এভাবে পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, তুমি এই ধরনের এগুলো ট্রাই করে দেখো যে কত রকমের হতে পারে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সের মধ্যে করো। শাখাযুক্ত অ্যালকাইনের নামকরণে চলে যাচ্ছি। তো আমরা এই যোগটা তোমরা খাতায় লিখে নাও। তো আমাদের 1 নম্বর কাজটা কি? 1 নম্বর কাজ হচ্ছে যে মূল শিকল বের করা। তো মূল শিকলটা কি হবে? দ্য লংগেস্ট চেইন কন্টেইনিং দ্য ট্রিপল বন্ড। মূল শিকলটা হবে সবচেয়ে লম্বা শিকল, কিন্তু এর ভিতরে ট্রিপল বন্ডটা থাকতে হবে। তো আমি যদি এটা দেখি এখানে কোনো ট্রিপল বন্ড নাই, সবগুলো একক বন্ধন, তাহলে এইটা মূল শিকল হবে না। মূল শিকলের মধ্যে এই ট্রিপল বন্ডটা এখানে আছে, তাহলে এই অংশটা মূল শিকলের ভিতরে থাকবে। এখন এদিক থেকে আমি এটা হিসাব করি 1 2 3 4 5, আবার এদিকে হিসাব করি 1 2 3 4 5 6 কার্বন। তাহলে যেটাতে বেশি কার্বন আছে সেটাই হবে মূল শিকল। তো এখানে 6টা কার্বন, এটা হচ্ছে মূল শিকল। মূল শিকলে কয়টা কার্বন? 6টা কার্বন। যেহেতু 6টা কার্বন তাহলে এটার নাম হবে হেক্সাইন।
হেক্স, হেক্স হচ্ছে 6 থাকলে হেক্স, আর অ্যালকাইনের জন্য YNA, আইন, হেক্সাইন। তো এখন মূল শিকলের নাম দিয়ে ফেলেছি, এখন কাজ কি? এখন হচ্ছে মূল শিকলের নাম্বারিং করতে হবে। শাখা কি আছে, শাখার কত নাম্বার, এগুলা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে না। আমাদের অ্যালকাইনের নামের ক্ষেত্রে আমাদের মূল শিকলের নাম দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নাম্বারিং করতে হবে মূল শিকলের। শাখা নিয়ে চিন্তা করারই দরকার না, শাখা পরে আসবে। তাহলে মূল শিকলের নাম্বারিং আমি কিভাবে করব? ট্রিপল বন্ড কোন দিকে কাছে আছে, ট্রিপল বন্ড এদিকে, এই দিক থেকে তো অনেক দূরে, আবার এদিকে এই শুরুতেই আছে, তাহলে নাম্বারিংটা করতে হবে এই দিক থেকে। এই কার্বনটাকে আমরা 1 নাম্বার কার্বন ধরি, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5, এটা 6। তাহলে এই 1 নাম্বার কার্বন এটার সাথে ট্রিপল বন্ড আছে, 1 এবং 2 এর মধ্যে ট্রিপল বন্ড, তাহলে শুরুটা হচ্ছে 1 দিয়ে, 1 বললেই বোঝা যাবে যে 1 এর সাথে 2 এর বন্ড আছে, ট্রিপল বন্ড। তাহলে এটা হচ্ছে 1 হেক্সাইন। তো এটা যদি 1 নাম্বার হয়, এটা 2, এটা 3 নাম্বার কার্বনের সাথে এই শাখাটা আছে, শাখাটার নাম কি? ইথাইল। ইথাইল, তো ইথাইল কয় নাম্বার কার্বন আছে? 3 নাম্বার কার্বন আছে, এই যে 3, তাহলে 3 ইথাইল 1 হেক্সাইন। তো আমরা অ্যালকাইনের নাম এইভাবেই, অ্যালকিনের মতোই, তুমি অ্যালকিনটা ভালো করে শিখো এবং অ্যালকিনগুলাই অ্যালকাইনের মধ্যে অ্যাপ্লাই করে দেখো। বইয়ের মধ্যে প্রচুর উদাহরণ দেওয়া আছে, শত শত হাজার হাজার উদাহরণ, তুমি সেই উদাহরণগুলো দেখে নেবে। লিখি CH3CH ডাবল বন্ড CH3। এটা হচ্ছে বিউটিন, 4 কার্বন আছে বিউটিন। তো বিউটিনের মধ্যে এখানে 2 নাম্বার কার্বনে 2 ডাবল বন্ড আছে, 2 বিউটিন। তো এটার যদি আমরা গাঠনিক সংকেত লিখি, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আরেকটা এই কার্বনের সাথে আরেকটা কি আছে? মিথাইল আছে। আবার এই কার্বন, এই কার্বনটার সাথে একটা হাইড্রোজেন আছে, আর এটা কি আছে? মিথাইল আছে। তাহলে এইটার গাঠনিক সংকেত হচ্ছে এই যে CH3, এই যে CH3, তারপর এই যে CH, তারপর এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, তারপর আরেকটা CH, তারপর এটার সাথে এই কার্বনের সাথে আবার একটা CH3, যে CH3 CH, CH3 CH, কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বিবন্ধন, আবার CH, আবার CH3, এইটা। আবার এটার গাঠনিক সংকেত আমরা অন্যভাবে লিখতে পারি, খেয়াল করো। তুমি খাতায় অবশ্যই এগুলা লিখে লিখে বুঝলে তোমার জন্য অনেক বেশি সুবিধা হবে। দেখো প্রথমে CH3, তারপরে কি আছে? CH, এই যে CH, তারপর কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই যে দ্বিবন্ধন, তারপর CH, তারপর CH3, এই যে CH3 CH দ্বিবন্ধন CH CH3। তাহলে এইটার গাঠনিক সংকেত এটাও হলো, এটাও হলো। এটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। তুমি খাতায় লিখে ফেললে, লিখে ধীরে ধীরে লিখে একটু অবজার্ভ করো সময় নিয়ে ভালো করে, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটা গাঠনিক সংকেত কি একই না ভিন্ন? কি মনে হয়? তা আমি ছাত্রদের এই প্রশ্নটাও প্রায় করে থাকি যে এই দুইটা গাঠনিক সংকেত কি একই না ভিন্ন? তা আমার ছাত্ররা প্রায়ই উত্তর দেয় যে না, এই দুইটা গাঠনিক সংকেত ভিন্ন। কেন? যে এই দুইটা মিথাইল একদিকে আছে আর এই দুইটা মিথাইল বিপরীত দিকে আছে। আসলে গাঠনিক সংকেত দুইটা ভিন্ন নয়, গাঠনিক সংকেত দুইটা একই। গাঠনিক সংকেতের সংজ্ঞাটা কি? সংজ্ঞা অনুসারে তুমি দেখো যে এখানে CH3 আছে, এই কার্বনটা এটার সাথে, এই যে এই কার্বনটা এটার সাথে একটা CH3, একটা হাইড্রোজেন, একটা ডাবল বন্ড। এই যে এই কার্বনটা, এই কার্বন আর এই কার্বন সেম, তো এটার সাথে CH3 হাইড্রোজেন ডাবল বন্ড, এটার সাথে CH3 হাইড্রোজেন ডাবল বন্ড। আবার এই কার্বনটা এটার সাথে ডাবল বন্ড CH3 হাইড্রোজেন, এটার সাথে ডাবল বন্ড CH3 হাইড্রোজেন। আমরা বন্ডগুলো যদি দেখি কার সাথে কার বন্ড, তাহলে দেখা যাবে প্রত্যেকটা কার্বন মানে প্রত্যেকটা পরমাণু তাদের এটাতে যার সাথে বন্ড আছে এটাতেও তার সাথে বন্ড আছে। তাহলে সেই হিসাবে এটার গাঠনিক সংকেত এবং এটার গাঠনিক সংকেত একই। তাহলে এরা কি আণবিক সংকেতও একই, গাঠনিক সংকেতও একই।
তো আণবিক এবং গাঠনিক দুইটাই একই যদি হয় তাহলে কি একই যৌগ হওয়ার কথা। আমাদের পূর্বের ধারণা অনুসারে, আগের ধারণা অনুসারে দুটি যৌগের যদি আণবিক সংকেতও একই হয়, গাঠনিক সংকেতও একই হয়, তারা একই যৌগ। আর যদি গাঠনিক সংকেত ভিন্ন হয় তাহলে তারা ভিন্ন যৌগ এবং তাদেরকে সমাণু বলে। এটা হচ্ছে আমাদের আগের ধারণা। কিন্তু এই ক্ষেত্রে আমরা আজকে একটা নতুন কনসেপ্ট নেব যে দুইজনেরই আণবিক সংকেত একই এবং গাঠনিক সংকেতও একই, তারপরেও তারা একই যৌগ নয়, তাদেরকে সমাণু বলা হবে। এই ধরনের সমানুতা, এটাকে জ্যামিতিক সমানুতা বলে। সেটা আমরা এটার বিস্তারিত ব্যাখ্যা কেন হচ্ছে এই কনসেপ্টটা আমরা সমানুতা যখন আলোচনা করব সেখানে ভালো করে কনসেপ্টটা দেব। এখন আমি আপাতত নামকরণের জন্য এটা টেকনিকটা বলে দিচ্ছি যে এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এটার এই যে CH3 দুইটা একই রকম গ্রুপ ডাবল বন্ডের এক পাশে, হাইড্রোজেন দুইটা একই রকম গ্রুপ ডাবল বন্ডের আরেক পাশে। এই যে ডাবল বন্ডের এটা হচ্ছে ডাবল বন্ডের এই যে এক পাশে হচ্ছে দুইটা CH3 আর আরেক পাশে হচ্ছে দুইটা হাইড্রোজেন। আর এখানে যদি দেখি এই যে ডাবল বন্ড যেটা আছে এটার CH3 একই রকম গ্রুপ দুইটা বিপরীত পাশে, আবার হাইড্রোজেন একই রকম গ্রুপ দুইটা বিপরীত পাশে। এই যে এই CH3 অপোজিটে আছে এবং এই হাইড্রোজেন অপোজিটে আছে। তাহলে একই রকম গ্রুপ যদি এই যে ডাবল বন্ডের এক পাশে থাকে তাদেরকে বলে সিস। আবার একই রকম গ্রুপ যদি বিপরীত পাশে থাকে তাদেরকে বলে ট্রান্স। সিস এবং ট্রান্স এগুলো ল্যাটিন শব্দ। সিসের অর্থ হচ্ছে একই পাশে, ট্রান্স হচ্ছে বিপরীত পাশে। তো এখন তাহলে এইটাও বিউটিন, 2 বিউটিন, এটা হচ্ছে সিস 2 বিউটিন, আর এটা হচ্ছে ট্রান্স 2 বিউটিন। টেনশনের কিছু নাই, কনসেপ্টগুলা ক্লিয়ার হওয়ার জন্য একটু সময় লাগবে। খুব তাড়াহুড়া করে আমাদের সবকিছু বুঝে ফেলার কোনো দরকার নাই। তো দ্বিবন্ধনের একই পাশে যদি থাকে একই গ্রুপ, দুইটা মিথাইল একদিকে দুইটা হাইড্রোজেন আরেক দিকে, এটা হচ্ছে সিস। আর যদি একই রকম গ্রুপ যদি বিপরীত পাশে থাকে তাহলে সেটা হচ্ছে ট্রান্স। তো এটা হচ্ছে অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে। সকল অ্যালকিনের ক্ষেত্রে এই সিস ট্রান্স জিনিসটা আসবে না, কোথাও আসবে কোথাও আসবে না। যেমন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যৌগটা যদি এটা হচ্ছে প্রোপিন, 1 2 3 তিনটা কার্বন, এটা প্রোপিন। এই কার্বনটা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আর একটা মিথাইল, আবার এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন। তুমি খাতায় লিখে লিখে আগে নিজে খাতায় লিখে একটু নিজে নিজে চিন্তা করবা, তারপরে আমার লেকচারটা শুনবা। তাহলে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে মিথাইল এখানে হাইড্রোজেন। এখন আমি যদি এই মিথাইলটা উল্টা করে লিখি, দেখো মানে মিথাইল এটার পজিশন এখানে না দিয়ে এখানে দিলাম, হাইড্রোজেন এখানে, মানে এই কার্বনের সাথে মিথাইলটা আছে তো এটা এখানে দিলাম, আবার এখানে এই পাশে না দিয়ে ওই পাশে দিলাম, অবস্থান চেঞ্জ করে দিয়েছি। হাইড্রোজেন দুইটা একই, অবস্থান চেঞ্জ করলেও বোঝা যাবে না, না করলেও বোঝা যাবে না। এখন দেখো এখানে দুইটা হাইড্রোজেন এক পাশেই আছে, এখানে যেভাবে আছে এখানেও কিন্তু সেভাবেই আছে। আবার এদিকে একটা মিথাইলের সাথে একটা হাইড্রোজেন, এখানে একটা মিথাইলের সাথে একটা হাইড্রোজেন, মিথাইলের মতো আরেকজন কেউ এখানে নাই। তাহলে মিথাইল এদিকে থাকলো যেই রকম যৌগ পাচ্ছি, ওই পাশে থাকলো একই যৌগই পাচ্ছি। এখানে এই দুইটাকে আলাদা করার মতো কোনো ফিচার আমাদের চোখে পড়ছে না। আসলে এইটা এবং এটা একই যৌগ, মানে এই যৌগটাকে পুরোটাকে নিয়ে তুমি যদি এরকম উপর করে এখানে রাখো তাহলে এটার উপর সমাপতিত হবে, ত্রিভুজ সর্বসম ত্রিভুজ যেরকম সমাপতিত সেরকম। তার মানে এটা আর এটা একই যৌগ। তো একই যৌগ যদি হয় নামও একই, এবং এখানে ওই ধরনের সিস ট্রান্স কোনো কিছু হবে না। মানে এই যে এই কার্বনের সাথে দুইটা গ্রুপ তো একই গ্রুপ আছে, তো একই গ্রুপ থাকলে এটাকে যদি তুমি উল্টায় দাও তাহলে তো কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না। তো ডিফারেন্স যদি বোঝাই না যায় তাহলে এখানে ভিন্নতা কিভাবে আসবে? নিয়মটা হচ্ছে যে এই যে কার্বনের সাথে কার্বন, এখানে এ, এখানে এ, এখানে বি, এখানে বি, তাহলে এ দুইটা এক পাশে বি দুইটা আরেক পাশে, তাহলে এটা হচ্ছে সিস।
কার্বন কার্বন, এ দুইটা বিপরীত পাশে, বি দুইটা বিপরীত পাশে, এটা হচ্ছে ট্রান্স, এটা সিস, এটা ট্রান্স। কিন্তু যদি এমন হয় যে কার্বন কার্বন, এটাও এটাও এটা এটা ধরো বি দিলাম বা এই দিলাম, তো এটাকে যদি আমি উলট করে রাখি, উল্টো করে দেই, এই দুইটা জিনিস একই হয়ে যাচ্ছে। এই দুইটাকে তুমি কখনো এটা, যেমন এটাকে তুমি উল্টা করে এখানে যদি দাও, তাহলে এ দুইটাই উল্টে যাচ্ছে, তাহলে এটা এটা এটার সাথে মিলবে না। তুমি এটা ধরে দেখো, এই যে এটা এভাবে নিয়ে বসাও, তাহলে এই এটা নিচে চলে আসবে, এটাও নিচে চলে আসবে, দুইটাই একই দিকে চলে আসবে। তাহলে এটা এটার উপরে কখনো সমাপতিত হবে না, কিন্তু এটা এটার উপরে সমাপতিত হয়ে যাবে। সেই জন্য এরা হচ্ছে, এদের হচ্ছে সিস ট্রান্স আছে আর এদের সিস ট্রান্স নাই। তো এগুলো খাতায় তুমি সংকেত লিখে লিখে করবা, এগুলো খুবই মজার জিনিস, নিজে নিজে প্র্যাকটিস করে করে জিনিসগুলা আস্তে আস্তে বুঝো, আস্তে, কোনো তাড়াহুড়া নাই। পৃথিবীর কোনো বড় কোনো মানুষ নাই, বড় কোনো শিল্পী, বিজ্ঞানী, স্কলার, বড় কোনো মানে যে কোনো ক্ষেত্রে পৃথিবীতে যিনি এক্সেলেন্স অর্জন করেছেন, এদের মধ্যে কোনো তাড়াহুড়া নেই। তারা আসলে বছরের পর বছর, যুগের পর যুগ, ধীরে 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 স্থিরভাবে মনোযোগ দিয়ে সাধনা করতে করতে এক জিনিস যখন শত শত হাজার হাজার বার করে ফেলে, তখন ওইটা এমনিতেই তার ন্যাচারালি তার স্পিড অনেক বেড়ে যায়। তো আমরা দেখতে পাবো যে বড় বড় ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করে, তারা 4 ছক্কা মারতেছে, কিন্তু তাদের চেহারায় কিন্তু কোনো এক্সাইটমেন্ট বা উত্তেজনা ওইটা খুব বেশি দেখা যায় না। তারা খুব ধীরে স্থিরে, মানে হাসি খুশি দেখা যায় সবসময়, যে তারা খুব রিল্যাক্সে খেলতেছে। তো এটা হচ্ছে আসলে আমাদের এক্সপার্টদের সাথে সাধারণ মানুষের এটাই পার্থক্য। যাদের জীবনে অনুশীলন জিনিসটা নাই, তারা যখন হঠাৎ করে কোনো অসাধ্য সাধন করতে যায়, তখনই তাদের মধ্যে এক্সাইটমেন্টটা অনেক বেশি দেখা যায়, অস্থিরতা অনেক বেশি দেখা যায় এবং অনেক বেশি ভুল করে। এই জীবনে 1 বছর 2 বছর খেলে যে জাতীয় দলে চান্স পেয়ে যায় এবং হঠাৎ করে কোনো অসাধ্য ম্যাচ জিতার চেষ্টা করে, তখন সে উত্তেজিত হয়ে যায় এবং 4 ছক্কা মারার চেষ্টা করে, এবং 4 ছক্কা হয় না, ওইগুলো ক্যাচ হয়ে যায়, লুপ্পা ক্যাচ। তো তো তুমি আসলে এক্সপার্ট যদি হতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে যে আসলে একটা জিনিসের গভীরে ঢুকতে হবে ধীরে ধীরে। তুমি জিনিসটা আগে ওইটার মজাটা নিতে হবে, ওইটার ভিতরে গিয়ে তুমি ওখান থেকে মানে ওটা অনেক প্র্যাকটিস করতে হবে। তুমি আসলে করতে করতে নিজের অজান্তেই তুমি এটাতে এক্সপার্ট হয়ে যাবে। এমন না যে আমি কালকের মধ্যে এক্সপার্ট হব, পরশুর মধ্যে এক্সপার্ট হবো, এভাবে চিন্তা করে করলে কোনোদিন হবে না। আসলে পৃথিবীতে এরকম কোনো লোক নাই যে এভাবে এক্সপার্ট হয়েছে বা হয়। যদি তোমার কোনো জানা থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে লিখে দিবা, ঠিক আছে? তো আজকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের নামকরণ আমরা বলেছি। তো আমাদের বাকি, আমরা পরবর্তী ক্লাসগুলোতে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এগুলো নামকরণ করে ফেলবো। কার্বক্সিলিক অ্যাসিড খুব বেশি সময় লাগবে না। যে উপযোগের নামকরণটা তুমি শিখছো, তার মানে আসলে গঠনের খুঁটিনাটি বুঝে ফেলতেছো, বিক্রিয়া বুঝতে তোমার খুব কম সময় লাগবে, এবং আমরা পরের দিকে দেখা যাবে আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। তো তুমি এত কষ্ট করে এই সময় দিয়ে এটা শুনেছো, তোমাকে অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।